শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের ভেতর থেকে উচ্ছেদ হয়েছেন রাষ্ট্র ক্ষমতা থেকে এবং দেশের তাদের অনুগত তাদের দলের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিশেষ করে উচ্চ পর্যায়ের নেতারা, তারা দেশ থেকে পালিয়েছেন, দেশ ত্যাগ করেছেন অথবা করতে বাধ্য হয়েছেন। একটা জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এটি নিম্ন আদালতের বিচার। এখন সেই বিচারে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু দেশে আসার ক্ষেত্রে কোনো রকমের বাধা দেওয়ার কথা বলা হয়নি। সুতরাং তিনি যদি আসতে চান, নিশ্চয়ই সরকার তাকে ওই সাজার কার্যকর করার জন্য তাকে বাধা দেবে না। কিন্তু প্রশ্ন হলো তিনি আসবেন কিনা। আমার যেটা মনে হয় যে রাজনীতিবিদরা এই ধরনের পরিস্থিতির অনেকেই মোকাবেলা করেছে সারা পৃথিবীতে, এবং এর আগেও শেখ হাসিনা দুবার এই ধরনের পরিস্থিতিতে, বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দেশে এসেছেন। একটা হচ্ছে 15ই আগস্টের 75-এর 15ই আগস্টের পরে, সম্ভবত 81 সালে। আরেকটা হচ্ছে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময়, 111 সরকারের সময়। তখনকার যে প্রেক্ষাপট এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটি এক ধরনের ছিল। এখনকার প্রেক্ষাপট এবং অভিযোগটা আর এক রকমের। তখন তিনি এই ধরনের কোনো মামলায় দণ্ডিত ছিলেন না। এবার তার মাথার উপরে ফাঁসির দণ্ড আছে। এটি তাকে মোকাবেলা করতে হবে আইনি পদ্ধতিতে। তিনি, তার নেতাকর্মীরা এই কথার পরে বিভিন্ন জায়গায় দেখছি উজ্জীবিত হচ্ছেন, মিছিল মিটিং করছেন। আবার আপনি যদি যাদের সাথে টুকটাক দেখা হয় বা কথা হয়, তাদেরকে যদি এই সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করেন, তারা আসলে কেউই জানে না কি হতে যাচ্ছে। অর্থাৎ তাদের দলের যিনি প্রধান, তিনি বার্তাটা দিয়েছেন ভারতের একটা গণমাধ্যমকে, কিন্তু তার নিজ দলের নেতাকর্মীদের কাছে এই বিষয়টা পরিষ্কার না। সুতরাং এটা একটা হতে পারে যে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করার একটা কৌশল হতে পারে। আবার তিনি হয়তো পরিস্থিতি অনুযায়ী আইনি লড়াই করার জন্য তিনি এখানে আসতে পারেন। তবে এবার যদি তিনি আসেন, তিনি ওই যেটা বললাম, তার ফাঁসির দণ্ড রয়েছে, সেই দণ্ড মাথায় নিয়ে তাকে আসতে হবে। এর আগে যখন তিনি, বিশেষ করে 15 আগস্টের পরে যখন তিনি দেশে ফেরেন ভারত থেকে, তখন ব্যাপারটা একরকমের ছিল। তিনি ভিকটিম ছিলেন, তার পরিবারটা, তার দল ভিকটিম ছিল। কিন্তু এবার তার দল, তার পরিবার, তার দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবার কিন্তু আসছেন তারা অভিযুক্ত হিসাবে। তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার দলের শীর্ষ অন্যান্য যারা আছেন অভিযোগ আছে। সুতরাং তিনি এটিকে কিভাবে মোকাবেলা করবেন, এটা একান্ত তার বিষয়। আর তার ফেরা না ফেরার বিষয়টা আমার যেটুকু ধারণা কেবলমাত্র তার নেতাকর্মীদের উপরে নির্ভর করে না। এর সঙ্গে তিনি যেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, যারা তাকে আশ্রয় দিয়েছে, ভারতের ইয়েস নোর একটা সম্পর্ক আছে। এবং আমাদের জিও পলিটিক্সে নানাভাবে যারা ইন্টারফেয়ার করে, তাদেরও কোনো না কোনোভাবে এর সাথে একটা এনগেজমেন্ট থাকবে বলে আমার ধারণা। আমরা স্বাভাবিকভাবে যেটি চাইব যে আমাদের একটা রাজনৈতিক স্থিতিশীলতা এখানে প্রয়োজন, এবং সেই স্থিতিশীলতা রাজনৈতিক আইনগত কোনো কারণে যাতে বিঘ্নিত না হয়। আবার আমাদের এখানে যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতিটা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে ফেলার সংস্কৃতি। আজ থেকে 10 বছর, 7 বছর, 8 বছর আগে আমাদের এখানে প্রচারণা ছিল তারেক রহমান কোনোদিন দেশে আসতে পারবেন না। এই কথাগুলো এই আওয়ামী লীগের নেতারা বুক ফুলিয়ে বলতেন, যারা এখন দেশে নাই, যারা পালিয়েছেন। অর্থাৎ রাজনীতিতে এবং রাজনীতিবিদদের জীবনে কখন উত্থান এবং কখন পতন, এটা দীর্ঘ আগে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এখানে স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতিও হয়, পরিস্থিতির অবনতি। প্রেডিকশনটাই আনপ্রেডিক্টেবল। রাইট। আমি আপনার কাছে আবার আসবো, আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আমরা শুনছিলাম শরীফ ভাই একটি কথা বলছিলেন যে তার দেশে ফেরা না ফেরার ব্যাপারে আরেকটি বিষয় তিনি যোগ করলেন। তিনি বলছেন যে এটি তার একার উপরে নির্ভর করেন, এটি ভারতেরও একটি ব্যাপার আছে। আপনি আসলে কিভাবে দেখেন, বা নাকি শুধু সির্ফ স্টান্টবাজি, যেটি আমাদের চিফ প্রসিকিউটর একটু মন্তব্য করেছেন? ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ শরীফ ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, কয়েকটা উদাহরণ দেই। 111 সরকারের সময় 2 নেত্রী বন্দী ছিল। বিএনপির নেতারা যারা পরে সংশোধনবাদী হিসেবে পরিচিত, তাদেরকে পাঠানো হয়েছিল বেগম জিয়ার কাছে যে আপনি বিদেশ চলে যান। তিনি বলেছিলেন বিদেশে যাবেন, না হলে জেলে থাকতে হবে, জেলে থাকতে হবে। তিনি কিন্তু সেটা জেল মেনে নিয়েছেন। তাদেরকে বলেছে আমার পৃথিবীতে কোথাও জায়গা নেই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশের মাটিতেই থাকবো। শেষ পর্যন্ত তিনি ধুকে 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 জীবন দিয়েছেন, কিন্তু দেশ ছাড়েন নাই। কিন্তু শেখ হাসিনা কিন্তু চলে গিয়েছিলেন, আবার তিনি ফিরেছিলেন। তো আমার মনে হয় শেখ হাসিনার যে কথাগুলি বলেন সেগুলো মিন করেন কিনা সন্দেহ। এখন ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। যেমন ধরেন শুভেন্দু অধিকারী তাফালিং করতেছে, সেই হিসাবে সেই যুক্ত করে শেখ হাসিনাকে দিয়েও একটা কথা বলালো। এখন বাংলাদেশে এটা তো হিতে বিপরীত হলো। এই উঁকি ঝুঁকি মারা, এই যাতায়াত, তিনি জানেন যে একটা কেসে তার অলরেডি ট্রাইব্যুনাল তার বিচার হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, আরও ট্রাইব্যুনাল ঝুলতেছে, আরও বিচার ঝুলতেছে, তিনি আসবেন না। তিনি জানেন তাকে আসলে ট্রাইব্যুনাল তিনিই করে গেছেন। এই ট্রাইব্যুনালের যে সাক্ষী প্রমাণ, তাতে করে তিনি ফাঁসির কাজটা তিনি পাবেন না, ফাঁসিতে ঝুলতেই হবে। সুতরাং আমার ধারণা তিনি আসবেন না। কিন্তু এটা আসলেই তিনি যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে ঠিকই একটা টানবাজি করেছে। অর্থাৎ যে পরিস্থিতি বাংলাদেশের এবং ভারতের যে টানাপোড়েন চলছে সেটাকে আরও বেশি ঘনীভূত করা। 2 হচ্ছে শেখ হাসিনা যে যখন গেল তখন কিন্তু তিনি বলেছিলেন এক ফাঁকে যে আমি ভেবেছিলাম আমাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হবে। আচ্ছা বলেন, টুঙ্গিপাড়া কোনো এয়ারপোর্ট আছে? ওনাকে হেলিকপ্টার উঠাইছে, উঠায় আগরতলা নিয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কি করে দিছে কেউ, তার গতিবিধি দেখা যায় নাই। টুঙ্গিপাড়া উনি তারপরে উনি যখন গেছেন, আর্মি যখন বলে দিছে যে আমরা আর নিরীহ জনগণের উপর গুলি চালাতে পারবো না, তখনই উনি বুঝছে ওনার সময় শেষ। তিনি তো এসএসএফের অধীনে ছিলেন, তিনি তো তার সেনাবাহিনীর অধীনে ছিলেন। তিনি তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কারা করেছেন? তিনি জানতেন না? আপনি বলছেন যে তিনি একবার বলেছিলেন যে তাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে, তাহলে তাকে ওখানে নিয়ে যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কি করেছে? না, এটা তো এখনো ক্লিয়ার কেউ করে নাই। হয়তো ভারতের ইনভেস্টিগেশনে আর্মি তাকে পাঠিয়ে দিছে, এটাই তো হবে, সেই প্রসেসেই গেছে। নাহলে তাকে তো কেন নিল না? আমার কথা হলো তিনি তো বলতে পারতেন যে আমি দেশ ছেড়ে যাব না। তোমার সেনাবাহিনীতে 662 জন, 26 জন রেখেছিল না, 27 জন হয়তো, সমস্যা কি? সেনাবাহিনী তাকে জীবন রক্ষা করতো, সমস্যা নাই তো। উনি তো কায়দাবাজি চলে গেছে। এবং তার আগে চলে যাওয়ার আগে খেয়াল করে দেখেন, তিনি যে বাই ডিসিশন গেছে এটার প্রমাণ হচ্ছে তার ফ্যামিলির একটি লোক কিন্তু আটকা পড়ে নাই, সবগুলো লোক চলে গেছে। এবং সবগুলো নেতা আগে পরে সব চলে গেছে। তিনি জানতেন, তিনি অনুমান করেছেন, কিন্তু তিনি আসলে ভেবেছেন যে আমার জীবন রক্ষা করা দরকার, আমি থাকলে আমি মারা যেতে পারি। সুতরাং তিনি কেটে পড়েছেন। এই জন্যই বলা হয় পলায়ন। আমরা পলানোর কথা, সত্য কথা বলি, তিনি পালিয়েছেন। হ্যাঁ, পালিয়েছেন। আর ভারতে যাওয়ার পরে ভারতের প্রথমে পার্লামেন্টারি পার্টি বৈঠকে তাকে আশ্রয় দিয়েছে, ডিসিশন হয়েছে। তারপরে অল পার্টি বসে তাকে আশ্রয় দিয়েছে। তিনি তো এখন ভারতের অতিথি হিসেবে আছেন। আমি বলবো ভারতের তিনি অতিথি। এবং যারা আওয়ামী লীগের নেতারাও যারা ভারতে আশ্রয় নিয়েছে তারাও কিন্তু ভারতের অতিথি। কারণ পুশিন করতেছে, কেন এদের পুশিন করতে পারে না? যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে, যারা ভারতে প্রায় সব মিলে তো 1000 খানেক লোক আছে, এরা পুশিন করতে, এরা তো ফ্রি স্টাইল। আপনার আসামে আছে, আগরতলায় আছে, পশ্চিমবঙ্গে আছে, তাদের পুশিন করে না? শুভেন্দু অধিকারী সে পুশিন করে না কেন তাদেরকে? তারা তো বাংলাভাষী অনুপ্রবেশকারী, কারণ তারা তাদের অতিথি। এখন এই অতিথি, যেটা শরীফ ভাই বলেছেন, আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির একটা ধারায় আছে, 9 নম্বর ধারায় আছে যে যদি যে দেশে আশ্রয় নেয় কেউ, সে দেশে যদি মনে করে যে তাকে আসলে বিচার হচ্ছে, তাকে আসলে তার কাছে যদি মনে হয় যে তাকে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিচার করা হচ্ছে, তখন সে নাও দিতে পারে। তো এই অজুহাতে তারা ধরে রাখছে, তাকে রাখছে। এখন ভারতের তিনি অতিথি, ভারতের ছাড়া, ভারতের পরামর্শ ছাড়া তিনি কিছু করবেন আমি মনে করি না। এবং তিনি যত কথা বলেন তত ভীতু লোক। আমি উদাহরণ দিলাম না, 111-এর সময় তিনি দেশ ছেড়ে গেছেন না? দেশ ছেড়ে গেছেন তো। সুতরাং খালেদা যান নাই। এবং খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে সে জেলখানায় থেকে শেষ পর্যন্ত জীবন দিছে,
কতটা আপোষহীন জীবন দিয়েছে, তিনি কিন্তু দেন নাই এবং তিনি আসবেন না। তিনি নিশ্চিত, ওনাকে বর্ডার খুলে দিলেও উনি আসবেন না, আমি নিশ্চিতভাবে বলতে পারি। বলতে এই বছরই আসবো, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। তিনি কক্ষণই আসবেন না এদেশে। আর আসলেও আপনি তার জন্যে পরিস্থিতি অনুকূল হবে না, কারণ সব অভ্যুত্থানের শক্তি এখন যারা বিভক্ত দেখতেছেন সব এক হয়ে যাবে এবং তাকে প্রতিহত করবে, ঠিক আগের মতো আবার ধাওয়া খাবে। সুতরাং এখন তার আসার মতো অনুকূল কোনো পরিবেশ নাই। বিচারে তাকে সাথে সাথে সে গ্রেপ্তার হবে, তাকে ট্রাইব্যুনালে যাবে, তাকে ফাঁসি আদেশ ফেস করতে হবে। ফাঁসি এখন দিবে কি দিবে না, আপিল করলে আপিল কি করে। তবে ট্রাইব্যুনালের মামলায় আমাদের উনি যে ট্রাইব্যুনাল করেছে, যেভাবে সাক্ষী প্রমাণ, ভিডিও, অডিও, নিউজ পেপারের বক্তৃতা, ভাষণ, সব কিছু সাক্ষী হিসেবে গ্রহণ করা হয় ট্রাইব্যুনালে, উনি মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এখন ওনার অতিথি যারা আশ্রয় দিয়েছে তারা যদি চাপ দিয়ে টিয়ে তাকে যদি মুক্ত করতে পারে তাহলে হইতে পারে। সেটা তো বিশ্বের পরাশক্তির খেলা, কিন্তু পরাশক্তির খেলা তো এখন যে ভারতের সাথে যে টানাপোড়েন, আমি একটাই উদাহরণ দেব, পরে আসলে আলোচনা করব। জানেন, তৃতীয় দেশ হিসাবে আমাদের প্রধানমন্ত্রী আপনার থেকে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়াতে চীন গেছে, চীন যাওয়ার সাথে সাথে কিন্তু ভিসা ছেড়ে দিছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত বিধি নিষেধ আরোপ করেছিল, এই শেখ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আশা করছিলাম যে সব এগুলো আস্তে আস্তে কেটে যাবে। হ্যাঁ, তারা তো এসেছিল, তারা দাওয়াতও দিয়েছিল, কিন্তু কাটতো না তো, সবগুলো বাধা নিষেধ জারি ছিল, বন্যা ভিসার থেকে শুরু করে বাণিজ্য যা কিছু। বরঞ্চ এই শুভেন্দু অধিকারী আসে কাঁটাতারের বেড়াটা দিয়ে আরও ঝামেলা তৈরি করছে। আমার মনে হয় এখন যে টানাপোড়েন চলছে, এটাকে ভারতের হয়তো বুদ্ধি কম কি বেশি আমি বলবো না, নিশ্চয়ই তাদের বুদ্ধি বেশি আছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী দিয়ে তাফালিং করে পারতেছে না, এখন শেখ হাসিনাকে দিয়েও একটা উঁকি মারাইলো আর কি, আমরা এসে পড়তেছি, তোমরা আরে এসে পড়লে তো অনুকূল পরিবেশ হবে না, আর উনি তো পাঠাতে পারবে না, এখন সিচুয়েশন তা নাই। জি, আজিজ ভাই আপনার কাছে আবার আসবো, আমি পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি একাধিকবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে, অনুরোধ জানানো হয়েছে, এবং বর্তমান সরকার ক্ষমতা আসার পরেও সেই একই প্রক্রিয়া অব্যাহত আছে। আপনার কাছে কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে কি এই বিষয়টি বারবার আবারও তোলা উচিত, যাতে ভারত এই বিষয়ে কোনো সাড়া দেয়? তার আগে একটু বলি, শেখ হাসিনা এখন কোন দেশের পাসপোর্ট হোল্ড করেন? তার পাসপোর্ট তো বাতিল হয়েছে, তো তাকে বাংলাদেশ সরকার যদি অনুমোদন না দেয়, তার পক্ষে কি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা সম্ভব না। সুতরাং তিনি বললেন যে আমি চলে আসছি, আর তিনি চলে আসলেন, ব্যাপারটা সেরকমের না, কারণ তার এখন পাসপোর্ট নেই। তিনি বাংলাদেশের পাসপোর্ট বাতিল হয়েছে, এবং এটা কেবলমাত্র ইন্ডিয়া সিদ্ধান্ত নিলেই হবে না, বাংলাদেশ সরকারকেও ইয়েস বলতে হবে যে তাকে আসার ক্ষেত্রে আমি অফিসিয়াল সাপোর্টটা দিব। যদি সেটি না দেয় তাহলে তিনি চাইলেও প্রবেশ করতে পারবেন না। এক। দ্বিতীয় জায়গাটা আমি আবার বলি, আমাদের রাজনীতির পেছনে অনেক ধরনের রাজনীতি কাজ করে। আমাদের এখানে সরকারগুলো সবসময় যে কেবল নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তা না, আমাদের এই জায়গাগুলোতে বিভিন্ন সময়ে ওই যে ব্যক্তি রাজনীতির স্বার্থ, দলের স্বার্থ, অন্য দেশের স্বার্থ, অনেকগুলো বিষয় বিবেচনা করে আমরা সিদ্ধান্তগুলো নেই। আপনি খেয়াল করবেন, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চায়না সফরে যাবেন, তার আগে ছুটির দিনে আমেরিকার রাষ্ট্রদূত চলে গেলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য, গিয়ে বললেন ফুটবল নিয়ে আলোচনা করতে এসেছি, এবং যদি আপনারা আমেরিকার প্রশ্নে বাজি ধরেন তাহলে আপনারা কখনো ঠকবেন না। এটা তিনি কিন্তু খেলার কথা বলেননি। তিনি যেটা বলতে চেয়েছেন যে তোমরা যে চীনমুখী তোমার যে কূটনীতি, এই কূটনীতি তোমরা এমন কিছু করো না যাতে চীন এখানে একটা স্পেস পায়। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে তোমাদের লস হবে না। অর্থাৎ যাওয়ার সময় মনে করিয়ে দিল, আমরা কিন্তু কোনো স্বজন যখন বাইরে যায় আমরা তাকে বলে দেই এটা খাবা না, ওটা করবা না, তাকে সতর্ক করে দিই। আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশকে তার কূটনৈতিক ভাষা ব্যবহার করে আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে আমার সঙ্গে থেকো, যদি আমরা আমেরিকার কূটনীতিকের এই কথা না শুনি তাহলে আমাদের কি করবে এটা আমরা জানি না। তবে আমেরিকাকেও বিশ্বাস করা যায় না। আমাদের এখানে ভারত বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, যেই আসে না কেন কেউ তার নিজের স্বার্থে আসে না,
আমাদের স্বার্থে আসে না, তাদের কতগুলো স্পেসিফিক এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলো তো হাজার বছর ধরেই আমরা সেটাই হাজার দেখছি। বছর ধরে। এখন আপনি তার সাথে কতটুকু বার্গেনিং করতে পারবেন, এই ক্যাপাসিটিটা আপনার কতটুকু আছে তার উপরে নির্ভর করে। এবং আমাদের একটা ন্যাশনাল ইউনিটি যেটা আমরা আসলে তৈরি করতে পারিনি, এবং শক্তিও তৈরি করার জন্য আমরা চেষ্টা করিনি। আমাদের যে বিরোধগুলো আপনি দেখছেন ছোটোখাটো বিষয় নিয়ে, যে ধরনের পার্লামেন্টে আলোচনার যে জায়গাগুলোতে ওয়াকআউট, এটি গতকালকের যে ওয়াকআউটটা, এটা আসলে অভিযোগটা কি? এই অভিযোগটা থেকে পাবলিক ইন্টারেস্টের আরও অনেকগুলো বিষয় ছিল, যে বিষয়গুলো নিয়ে আসলে পার্লামেন্ট গরম হোক, এটা আমরা চাই। কিন্তু আমাদের এই বিভাজনের সুযোগকে কেন্দ্র করে নানা পক্ষ এখানে ইন্টারফেয়ার করে। সরকার কতগুলো বার্তা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটি নির্ভর করবে আমার ডোমেস্টিক পলিটিক্সে তার নিয়ন্ত্রণ কতটুকু। যদি এখানে বিভাজনের যে জায়গাটা, জন অসন্তোষ যদি বাড়তে থাকে, তাহলে সরকার কাছের হোক দূরের হোক বার্গেনিংয়ের জায়গাটা দুর্বল হয়ে পড়বে। এবং বাংলাদেশ ঘিরে নানা ধরনের পলিটিক্স এখানে অ্যাক্টিভ আছে। আওয়ামী লীগের কথা যদি বলেন, আওয়ামী লীগ একেবারে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে তারা পালিয়ে আছে, এটি সত্য কথা। কিন্তু তার একটা বিরাট সাংগঠনিক শক্তি আছে, তার সাংগঠনিক কাঠামোর বিপর্যয় হয়েছে, কিন্তু তার কর্মী আছে, সে এখানে পরিস্থিতি উত্তপ্ত করার মতন তার সেই শক্তি আছে, তার বিপুল অর্থ আছে। গত 15 বছর সে লুটপাট করে যে টাকাটা জমিয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে না যে তারা একেবারে সৎভাবে জীবনযাপন করেছে। ফকির 3 বছর 4 বছরের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। সুতরাং এই টাকাটা সে তার পলিটিক্সকে ফিরিয়ে আনার জন্য যে ইনভেস্ট করবে না, এবং সেই ইনভেস্টের জায়গাটা যে একেবারে স্বচ্ছ পলিটিক্সে হবে তা তো না। এখানে সামান্য অর্থ বিনিয়োগ করলে নানা রকমের অকারেন্স তৈরি করে দেওয়া যায়, পরিস্থিতি উত্তপ্ত করা যায়, এবং বিভিন্ন রকমের শক্তি এখানে কাজ করছে, খেলার মধ্যে আছে। আমাদের এটা তো একটা প্লেগ্রাউন্ড। আপনি বিশ্বকাপ খেলা চলছে, হঠাৎ করে আপনি যেভাবে দেখছেন কালেমাকে সামনে রেখে এটিকে ইস্যু হিসাবে ব্যবহার করে সারা দেশে যে প্ল্যান করে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা কি মনে হয় যে খুব ইনোসেন্টলি এই কাজগুলো করা হচ্ছে? না, খেলা আছে। ইন্ডিয়ায় বসে ওই ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বলে ফেললেন যে বাংলাদেশে ইসলামিক জঙ্গিরা এখানে কাজ করে। তো ইসলামিক জঙ্গিরা এখানে কাজ করে, তো তোমার দেশে তো ইহুদি জঙ্গিরা কাজ করছে, তোমার মোসাদ তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটাচ্ছে। কিন্তু ওই যে একটা টার্গেট দিয়ে, একটা নাম দিয়ে আপনি এটিকে ধরবেন, ধরার আগে তো একটা গ্রাউন্ড তৈরি করবেন। এবং আমি তো মনে করি এই যে পতাকা মিছিল, এই ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্য, বাংলাদেশে ঢোকার পরে ভারতীয় হাইকমিশনার যেটি বললেন আকাশের দিকে তাকিয়ে, সবগুলোর সাথে মিল আছে। এবং বাংলাদেশের রাজনীতিতে গলি অলিগলি কানাগলি এগুলোর যে উপস্থিতি, এগুলো তো আর বন্ধ হয়ে যায়নি। আমাদের এখানে সিভিল ব্যুরোক্রেসি, আমাদের এখানে অন্যান্য যে সমস্ত ফোর্সগুলো দাঁড়িয়েছে, তারা যে একেবারে দেশপ্রেমিক তা তো না, তাদের অনেককেই নানা কাজে নানাভাবে ব্যবহার করা যায়। সুতরাং আমাদের সামনের দিনগুলোতে